রাশেদ, এই মুহূর্তে খুলনার কয়রা উপজেলায় ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো বাতাস। খুলনার কয়রা উপজেলায় এখন ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে ঝড়ো বাতাস বইছে। আর নদীতে এখন ভাটা, সে কারণে নদীর পানি অনেক নিচুতে রয়েছে। তবে কিছু সময়ের মধ্যে নদীতে জোয়ার শুরু হবে এবং ঘূর্ণিঝড় এরই মধ্যে উপকূল অতিক্রম শুরু করেছে। এর ফলে নদীতে যদি পানির স্বাভাবিক জোয়ারের চেয়ে আরও বেশি উচ্চতার জোয়ার বা জলোচ্ছ্বাস হয়, সেক্ষেত্রে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। কারণ সারাদিনই যে বাতাস এবং বৃষ্টি ছিল, সেই সঙ্গে পানির চাপ বেশি ছিল, ফলে বেড়িবাঁধের পাশ থেকে ক্ষয়ে গেছে। সে কারণে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। যে বাতাস হচ্ছে তাতে স্থানীয় লোকজন বলছেন যে এই বাতাসে খুব একটা প্রাণহানি কিংবা ঘরবাড়ি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু তাদের সবচেয়ে বেশি আশঙ্কা যে বেড়িবাঁধ ভেঙে গেলে লবণ পানিতে ফসলি জমি, চিংড়ি ঘের, বসতবাড়ি এগুলো ভেঙে যাবে। সে কারণে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আর কয়রা সহ অন্যান্য উপজেলায় খুলনার মোট ৮৬,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া ১,৯০০-র মতো গবাদি পশু নেওয়া সম্ভব হয়েছে। এছাড়া ৮০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে আমরা সন্ধ্যা থেকে কয়েকটি সাইক্লোন শেল্টারে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে কিছু কিছু সাইক্লোন শেল্টারে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই। যারা আশ্রয় নিয়েছেন তারা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। রাশেদা, ধন্যবাদ মামুন রেজা, খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন। প্রিন্স, আপনি পটুয়াখালীতে আছেন এবং ঝড় তো এখন পটুয়াখালীর উপর দিয়ে যাচ্ছে। একটু যদি আমাদেরকে বলেন যে এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন আপনি? দোলা, ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব তা এরই মধ্যে শুরু হয়েছে। কারণ ঘূর্ণিঝড় রিমালের যে মূল কেন্দ্র সেটি বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। আমি এখন রয়েছি কুয়াকাটার সমুদ্র সৈকতে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং সমুদ্রে এখন জোয়ার এসেছে। ফলে বাতাস এবং জোয়ার এই কারণে এবং ঘূর্ণিঝড় এই তিন কারণে কিন্তু সাগরে প্রচণ্ড ঢেউ তৈরি হয়েছে, যেটি এখন আছড়ে পড়ছে তীরে। যদিও এখন রাত 10টা বাজে, ফলে অন্ধকারের মধ্যে হয়তোবা এই সমুদ্রে যে ঢেউ তৈরি হয়েছে সেটি আমরা দেখাতে পারছি, তবে কিন্তু বড় বড় ঢেউ এটি আছড়ে পড়ছে তীরে। ফলে এই তীরবর্তী এলাকার যেসব মানুষ রয়েছে তারা এখন কি অবস্থাতে আছে সেটি কিন্তু আসলে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর আগে সকালে যখন এরকম ঝড় বৃষ্টি হয়েছিল তখন আমরা দেখেছি যে পটুয়াখালীর নিম্ন এলাকা প্লাবিত হয়েছিল। প্লাবিত হয়ে অনেক মানুষ তারা পানিবন্দী অবস্থাতে রয়েছে। সন্ধ্যার দিকে আমি বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে খুবই অল্প সংখ্যক মানুষ তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং বেশিরভাগ মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যাননি। ফলে এখন যে ঘূর্ণিঝড় রিমেলে যে তাণ্ডব শুরু হয়েছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ফলে ওইসব তীরবর্তী এলাকার মানুষ অথবা বেড়িবাঁধ এলাকার মানুষ যারা যদি তারা ঘরে থাকেন তাদের ঘরবাড়ির অবস্থা কি এবং তাদের অবস্থা কি সেটা কিন্তু আসলে এখন বলা খুবই মুশকিল। যখন ঝড় থেমে যাবে তখন হয়তো আমরা জানাতে পারবো যে যারা তীরবর্তী এলাকাতে অথবা ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকাতে বসবাস অবস্থা কি হয়েছে। তবে এখন বলা যায় যে ঘূর্ণিঝড় রিমে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে ঘূর্ণিঝড় রিমেলের যে মূল কেন্দ্র সেটি অতিক্রম করবে পটুয়াখালী জেলার খেপুপাড়া এলাকা দিয়ে এবং 9টা থেকে মূলত এই ঘূর্ণিঝড় রিমেলের যে মূল কেন্দ্র সেটি বাংলাদেশের উপকূল খেপুপাড়া দিয়ে অতিক্রম করা শুরু করেছে এবং এটি অতিক্রম করতে হয়তো বা আরও 1 থেকে 2 ঘন্টার সময় লাগবে। এবং ঘূর্ণিঝড়ের যে কোনো ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র অতিক্রম করার সময় যেরকম প্রচণ্ড বাতাস
ঝড় বৃষ্টির প্রয়োজনে ঠিক একই রকম অবস্থা এখানে বিরাজ করছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ঘূর্ণিঝড় যখন উপকূল এলাকা অতিক্রম করবে তখন 120 কিলোমিটার গতিতে এটি অতিক্রম করবে। সেরকম চিত্রই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমেল তার যে তাণ্ডব লীলা চালাচ্ছে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তো এই ঘূর্ণিঝড় রিমেলের যে অতিক্রম করতে আরও 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এরপরে হয়তো আমি জানাতে পারবো যে উপকূলীয় এলাকা যারা বসবাস করছিলেন তাদের অবস্থা কি পর্যায়ে রয়েছে, অথবা তাদের যে নিম্ন এলাকা কতটুকু প্লাবিত হয়েছে, তারা আদৌ আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। মঞ্জুর, আমি এই কিছু আগে যে কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে এসেছি এবং সেখানে কিন্তু সন্ধ্যার পর থেকে যে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ সেখানে আশ্রয় নিয়েছে, অনেক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে আসলে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আসলে লাইট বা বিদ্যুতের ব্যবস্থা না থাকে, আলো স্বল্পতার রয়েছে। তবে কোনো কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু আমি খোঁজখবর নিয়েছি যে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, আবার একেবারে 2-1 জায়গায় সেটি না পাওয়ারও একটি অভিযোগ রয়েছে। আর যে বিষয়টি বলি যে আসলে রাত যত বাড়তেছে ততই কিন্তু বাতাসের গতিবেগ বাড়তেছে এবং বৃষ্টিরও কিন্তু আসলে কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে এবং বাতাসের গতিবেগ খুবই বৃদ্ধি পাচ্ছে। যেটি হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং যেটি হচ্ছে যে গ্রাম অঞ্চলেও খোঁজখবর নিয়েছি যে অনেক জায়গায় কিন্তু গাছ উপড়ে পড়তে শুরু করেছে। আর সবচেয়ে যে ঝুঁকিপূর্ণ যে বিষয়টি বা যে আতঙ্কের যে বিষয়টি, যে আমরা আরও এর আগেও জানিয়েছিলাম যে বরগুনার যে আমতলীর পশুবনিয়া একটি বাঁধ ভেঙে সেখানে পানিতে প্লাবিত হয়েছে। তবে আরও কয়েকটি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে যদি সেই এলাকার মানুষগুলো কিন্তু খুবই আতঙ্ক রয়েছে, যদি এইসব বাঁধ এই রাত্রে ভেঙে যায় তাহলে কিন্তু অনেক বিপদ হতে পারে এবং সেই সব এলাকার মানুষগুলো কিন্তু আসলে তখন এই রাতের যেটা ভয়াবহতা সেটা আরও বৃদ্ধি পাবে। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। মঞ্জুর, সর্বশেষ যেই ব্রিফিংটি এখানে অনুষ্ঠিত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, তারা কিন্তু জানিয়েছেন যে অগ্রভাগ দুপুরে যখন প্রবেশ করেছে তখন থেকেই কিন্তু উপকূলীয় অঞ্চলে তার প্রভাব দেখা যাচ্ছিল এবং তার কেন্দ্র যখন সন্ধ্যার ঠিক কিছুক্ষণ পরে উপকূল অতিক্রম শুরু করেছে সেই অবস্থা থেকে যে প্রভাবটুকু সেটি দৃশ্যমান হয়ে উঠেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়া থেকে শুরু করে যেই স্তরের মানুষের ভোগান্তি সব কিছুই কিন্তু এই অধিদপ্তরের পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং জানিয়েছে যে এই যেই কেন্দ্র সেটি একেবারে পেরিয়ে যেতে 2 থেকে 3 ঘন্টা এবং তার পরবর্তী পুরো যেই কেন্দ্র পরবর্তী যেই অংশটুকু রয়েছে ঘূর্ণিঝড়ের সেই অংশটি 5 থেকে 7 ঘন্টা সময় লাগবে এবং তার পরবর্তী যেই প্রভাবটুকু আগামীকাল পর্যন্ত বৃষ্টি কিন্তু থাকতে পারে, সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তার পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর এসে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি বলেন যে যেই পরিস্থিতি তাতে কিন্তু আতঙ্ক কাটেনি, বরং আতঙ্ক বাড়তে পারে। তাই সর্বস্তরের সাধারণ যারা রয়েছেন উপকূলবাসী তাদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি যেই সংশ্লিষ্ট মহল রয়েছে তাদের সমন্বিত উদ্যোগে কাজ করে যাচ্ছে সরকার এবং যে কোনো ধরনের অবস্থার বিপরীতে প্রস্তুত রয়েছে তারা এবং সহযোগিতার জন্য কিন্তু এখনই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে এবং উপকূলবাসীকেও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেই বেড়িবাঁধগুলো রয়েছে এগুলো দ্রুততার সাথে যাতে ঠিক করে ফেলা হয় সেই আহ্বানটুকুও কিন্তু প্রতিমন্ত্রী জানিয়েছেন। এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। দেখুন, বাংলাদেশের খুব কাছেই একেবারে বকখালি সমুদ্র সৈকত, সেখানেই রয়েছি আমরা। তবে মঞ্জুর, যেটা বলছিলাম যে হোটেল বন্দি হয়ে পড়েছি কার্যত একেবারে, সেখান থেকে ঝড়ের পরিস্থিতি বোঝানো মানে দর্শকদের দেখানো তো কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ দুপারে অর্থাৎ রাস্তার দুপারে যে পরিমাণে গাছ পড়েছে সেই গাছ পড়াটা তো অস্বাভাবিক রকমের গাছ পড়েছে এবং যার ফলে একেবারে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আমাদের হোটেলে ফিরতে বাধ্য করা হয়েছে এক প্রকার এবং সম্পূর্ণ এলাকাটা বিদ্যুৎবিহীন হয়ে করে রাখা হয়েছে। কারণ কিন্তু হোটেলগুলো যেগুলো আশেপাশে রয়েছে হোটেল মোটেলগুলো সেখানে সমস্ত জেনারেটর চলছে এখনো পর্যন্ত, কিন্তু কতক্ষণ চলবে এইটা কিন্তু বলা খুব কঠিন, কারণ স্থানীয় পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল দুপুর 12টার পর থেকে এইসব এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ ধীরে ধীরে বিচ্ছিন্ন করা হয়েছে, কারণ প্রশাসন মনে করছে বিদ্যুতের সংযোগ থাকলে দুর্ঘটনার যে প্রবণতা সেটা বাড়তে পারে। এই যে এলাকাগুলো এই এলাকাগুলো তো কিছুটা
প্রচুর এলাকায় রায়মঙ্গল, মাতলান্দি থেকে শুরু করে একেবারে দুধলা, ধল্লা অনেকগুলো নদীর কিন্তু আশেপাশে বাঁধ ভেঙেছে, ফলে জল কিন্তু একটা ব্যাপকভাবে গ্রামের দিকে ঢুকছে। অন্যদিকে যেটা বলার, প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার সতর্কতামূলক যে সতর্ক সেটা কিন্তু করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুক্ষণ আগে বৈঠকে বসেছিলেন এবং তিনি সব ধরনের প্রিপারেশন নিতে যে সরকারি কর্মচারীদের তাদের নির্দেশ দিয়েছেন। আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে ল্যান্ডফল সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদি দেখেন 9:32 থেকে কার্যত ল্যান্ডফল শুরু হয়েছে। এই ল্যান্ডফলের যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু আরো 4 ঘন্টা চলবে। ফলে এই যে বারবার বলছিলাম যে একটা বিপর্যয়মূলক পরিস্থিতি বা ভয়ঙ্কর পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু আরো 4 ঘন্টায় আরো বাজে দিকে যাবে। এখন রাত এবং যেটা উত্তর চব্বিশ পরগনার একদম সুন্দরবন লাগোয়া এলাকা থেকে যে খবরগুলো আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত পাচ্ছিলাম, সেখানে নেটওয়ার্কের একটা বড় খুলনা, বাগেরহাট সহ বরিশালের যে অঞ্চলের খবর আমরা দেখছিলাম, এর অনেকটাই বিপরীত কিন্তু চট্টগ্রামে মনজুর। যদিও 9 নম্বর মহাবিপদ সংকেত, তার কিন্তু খুব একটা প্রভাব আমরা চট্টগ্রামে দেখছি না। আমি তো দুপুরের পর থেকে আছি, সেখানে আসলে খুব একটা ঝড়ো বাতাস বা বৃষ্টিপাত সে ধরনের কোনো চিহ্ন কিন্তু নেই। আমি আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনি ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বোঝাতে পারবো না, যে সেখানে আপনি দেখছেন এই রাতেও লোকজন কিন্তু সমুদ্র সৈকতে আছেন, পরিবার পরিজন নিয়ে অনেকে এসছেন এবং যেই জায়গাটি সিঁড়ি দেয়া থাকে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং সাগরের অনেক নিচে কিন্তু এখন পানির স্তর। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটি জেনেছিলাম যে 9:30 থেকে জোয়ার শুরু হওয়ার কথা, এর আগ পর্যন্ত ভাটা ছিল। তো তার প্রভাবে হয়তোবা আস্তে আস্তে করে হয়তোবা পানি বাড়তে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা খুব বেশি প্রভাব দেখিনি। এবং একটু বিষয় জানিয়ে রাখি যে তারপরেও আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয়, এজন্য উপকূলীয় এলাকায় প্রায় 700-রও বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে চট্টগ্রামে এবং সেগুলো প্রস্তুত রাখা হয়েছে এমনটি আমাদেরকে বলা হয়েছে। এবং একই সাথে চট্টগ্রাম যে বিমানবন্দর সেটি ভোর 5টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রাম যে সমুদ্র বন্দর সেখানে কিন্তু সর্বোচ্চ যে সংকেত 4 নাম্বার অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে এবং টানেল